প্রিয় পদ্মজা, পর্ব ২। লিখেছেন ইলমা বেহরোজ। বাড়িটা মোড়ল-বাড়ি নামে পরিচিত। পদ্মজার দাদার নাম ছিল মিয়াফত মোড়ল। তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন। ৬ কাঠা জমির ওপর টিনের বিশাল বড় বাড়ি বানালেন ৪ ছেলের জন্য। ২ ছেলে ১৬ বছর বয়সে ১৯৭১ সালে যুদ্ধে নিহত হন। দুজনই টগবগে যুবক ছিল, আর একজন ৮ বছর বয়সে কলেরা রোগে গত হল। বাকি রইল মোরশেদ মোড়ল। বর্তমানে এই বাড়ি মোরশেদের অধীনে, যদিও তিনি থাকেন না সব সময়। পুরো বাড়ির চারপাশে জুড়ে গাছগাছালি, বাড়ির পেছনে নদী। রাত ৯টা বাজলেই পরিবেশ নিশুতি রাতের রূপ ধারণ করে। রাতের এই অর্জন প্রান্তের ঝিঝি পোকা ডাকে ছেয়ে গেছে। ঝিঝি পোকার সাথে পদ্মজার ভাঙা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে। মনে হচ্ছে কোনো আত্মা তার জীবনের না পাওয়া কোনো বস্তুর শোকে এমন মরা সুর ধরেছে। হেমলতা পদ্মজাকে টেনে পাশে বসান। পদ্মজা ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলল, মামা, সৌদিতে যাওয়ার আগের দিন আমাদের সবার দাওয়াত ছিল না মামা? নানা বাড়িতে খালামণি, ভাই বোনরা এসেছিল। সেদিন ঢাকা থেকে যাত্রার লোক এসেছিল স্কুলে, মনে আছে আম্মা? আছে। উঠোনে ধপ করে একটা আওয়াজ হলো। হেমলতা পদ্মজা কেঁপে উঠল। পূর্ণা, প্রেমা দরজায় কান পেতে রেখেছিল মা বোনের কথা শুনতে। হুট করে কিছু পড়ে যাওয়ায় আওয়াজ হওয়াতে দুইজন ভয় পেয়ে যায়। দরজা ঠেলে হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ে। হেমলতা বড় মেয়ের সাথে গোপন বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়ান। উঠানে বিদ্যুৎ নেই, হারিকেন জ্বালান। পিছনে ৩ মেয়ে এসে দাঁড়িয়েছে। একজন মায় ৩টি মেয়ে নিয়ে এত বড় বাড়িতে বাস করা যুদ্ধ বটে। হেমলতা গলা উঁচিয়ে প্রশ্ন করলেন, কে ওখানে? আমি। চিরপরিচিত সেই কণ্ঠ চিনতে হেমলতার বিড়ম্বনা হল না। তিনি ব্যস্ত পায়ে উঠানে নেমে আসেন। গেইটের পাশে মোরশেদ মোড়ল পড়ে রয়েছে, গায়ে চাদর। হাঁপানোর মতো বুক ওঠা-নামা করছে তার, যেন দম ফুরিয়ে যাচ্ছে। হেমলতার ২ হাত মোড়লকে আঁকড়ে ধরল। পদ্মজা দৌড়ে আসে। মোরশেদের এমফাইসিমা রোগ আছে। এই রোগে অল্প চলাফেরাতেই শ্বাস টানের উপক্রম হয় এবং দম ফুরিয়ে যায়। শ্বাস নেওয়ার সময় গলার শিরা ভরে যায়। ৩ মেয়ে মোরশেদকে ধরে রুমে নিয়ে আসে। মোরশেদ এভাবেই হুটহাট করে বাড়িতে ফেরে, কখনো কাকডাকা ভোরে, কখনো নিশুতি রাতে, বা কখনো কাঠফাটা রোদে। মোরশেদ মোড়ল এমফাইসিমা রোগে ধরা পড়ে ৭ বছর আগে। মোরশেদের এজমা ছিল, আবার ধূমপানও খুব আসক্তি ছিল। ফলে ফুসফুসে এই রোগটি দ্রুত আক্রমণ করে বসে। মোরশেদ খানিকটা সুস্থ হয়ে রাত ১টার দিকে ঘুমালেন। পূর্ণা প্রেমা রুমে গিয়ে শুয়ে পড়েছে। পদ্মজা বারান্দার রুমে ঝিম মেরে বসে আছেন।
জানালার বাহিরে চোখের দৃষ্টি। জ্যোৎস্না গলে গলে পড়ছে। কি সুন্দর দৃশ্য! পদ্মজার মন বলছে মা আসবে তার খোঁজে। পুরোটা ঘটনা শুনতে আসবেই। সত্যি তাই হলো। কিছুক্ষণ পরে হেমলতা আসলেন। আম্মা, বাতি নিভিয়ে দাও, বলল পদ্মজা, কণ্ঠ খাদে নামানো। হেমলতা বাতি নিভিয়ে পদ্মজার পাশে বসেন। পদ্মজা তৈরি ছিল, তবুও অপ্রস্তুত হয়ে পড়ে। খুব অস্বস্তি হচ্ছে। সে গোপনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। পদ্মজা তখন ৪র্থ শ্রেণীর ছাত্রী। বয়স ১০ ছিল। খুব কম বয়সেই তাকে স্কুলে পাঠানো শুরু করেছেন হেমলতা। সেদিন নানা বাড়িতে সবার দাওয়াত পড়ে। হানিফ চলে যাবে সৌদিতে, তাই এত আয়োজন। পরিবারের মিলন আসর বসে। স্কুলের মাঠেও সেদিন নাচ গান অনুষ্ঠিত হয়। বাড়ির সবাই সেখানে চলে যায়। বাড়িতে থাকে শুধু পদ্মজার বৃদ্ধ নানা আর হানিফ। পদ্মজা ঘুমে ছিল, তাই এই বাকিদের সাথে যেতে পারেনি। যখন ঘুম ভাঙে, আবিষ্কার করে বাড়িতে কেউ নেই। মোর্শেদ হঠাৎ অসুস্থ হওয়ায় হেমলতা বাপের বাড়িতে উপস্থিত ছিল না। নাকি পদ্মজার বাড়ি থেকে পদ্মজা বাড়ি থেকে বের হওয়ার উপক্রম হতেই কানে আসে হানিফের ডাক। পদ্মজা মিষ্টি হেসে মাথা নাড়ান। হানিফের লোলুপ দৃষ্টি তখন পদ্মজার সারা শরীরে ঘুরে বেড়াচ্ছে। এইটুখানি মেয়ের ফর্সা চামড়া, বিকৃত মস্তিষ্কের হানিফকে যেন বড্ড টানে। আয় তো, আমার ঘরে আয়। সহজ সরল শিশুসুলভ পদ্মজা মামার ডাকে সাড়া দিল। সে শুনেছে মামা ভাগিনা যেখানে, আপদ নাই সেখানে। অথচ সেই দিন সে মামাকেই ঘরে বিপদ হিসেবে জানল। পদ্মজা রুমে ঢুকতেই হানিফ দরজা লাগিয়ে দিল। পদ্মজার মনে কেমন করে ওঠে হানিফের অদ্ভুত চাহনি আর দরজা লাগানো দেখে। হানিফ কুৎসিত অঙ্গভঙ্গি প্রদর্শন করতে থাকে। পদ্মজার দেখতে খুব খারাপ লাগছে, ভয় করছে। এদিকে আয়, তোর লগে গল্প করি। হানিফ বিছানায় বসে পদ্মজাকে কাছে ডাকেন। পদ্মজা কাছে যেতে সংকোচ বোধ করে। হানিফ পদ্মজার ডান হাত ধরে টেনে কোলে বসায়। তুই জানোস তুই যে সবার থেকে বেশি সুন্দর? হানিফের প্রশ্নে পদ্মজার কানে ঢোকেনি। সে মোচড়াতে থাকে হানিফের কোল থেকে নামার জন্য। আপত্তিকর স্পর্শগুলো পদ্মজার খুব খারাপ লাগছে। কাঁদতে ইচ্ছে হচ্ছে। মোচড়াস কেন রে শ্রী? শান্তি মতো বইয়া থাক, মামা মেলা থেইকা সাজগোজ কিন্না দিমু। হানিফ শক্ত করে ২ হাত ধরে রেখেছে পদ্মজাকে। পদ্মজা কিছুতেই নামতে পারছে না। মামা, আমি চলে যাব, কাঁদো কাঁদো হয়ে বলল পদ্মজা। কই যাবি? মামার ধারে থাক, বলল হানিফ। হানিফের শক্তপোক্ত হাতের স্পর্শগুলো শুধু অস্বস্তিই দিচ্ছে না, স্পর্শকাতর জায়গাগুলোতে ব্যথার বিষিয়ে উঠেছে। পদ্মজা কেঁদে ওঠে। ভেজা কণ্ঠে বলে, বাড়ি যাব আমি, ব্যথা পাচ্ছি মামা। হানিফ তার বাঁধন নরম করে আদুরে গলায় বলল, আচ্ছা
আর ব্যথা দিতাম না, কান্দিস না। পদ্মজা চট করে কোল থেকে নেমে পড়ে। হানিফকে তার আজরাইল মনে হচ্ছে। মায়ের কাছে সে আজরাইল অনেকের গল্প শুনেছে। আজরাইল যখন জান জান নিতে আসবে তখন শরীরে খুব কষ্ট অনুভব হবে। এই মুহূর্তে যেন ঠিক তেমনটাই অনুভূত হচ্ছে। তাহলে তার হানিফ মামাই আজরাইল। পদ্মজা দরজা খুলতে পারবে না, তাই হানিফকে ভীতিকণ্ঠে অনুরোধ করল, মামা, দরজা খুলে দাও। কেন, আমি তোরে যাইতে কইছি? হানিফের কর্কশ কণ্ঠে ধমকে পদ্মজা ভয়ে কেঁপে ওঠে। তার চোখ ভরা জল পড়তে থাকে। হানিফ পদ্মজাকে জোর করে কোলে তুলে নেয়। পদ্মজা কাঁদছে, তার খুব ভয় লাগছে। বারবার বলছে, মামা, আমি বাড়ি যাব। হানিফের তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। বাড়িতে কেউ নেই। বৃদ্ধ সৎ বাবা কানে শোনে না। পদ্মজা হানিফকে কিল ঘুষি দিতে থাকে। সেই সাথে জোরে জোরে কান্না শুরু করে। এভাবে কাঁদলে পাশের বাড়ির যে কেউই চলে আসবে। হানিফের রক্ত টগবগ করছে উত্তেজনায়। সে দ্রুত ওড়না দিয়ে পদ্মজার মুখ হাত পা বেঁধে ফেলল। পদ্মজার দুই চোখের পানি হানিফের চোখে লাগেনি। হানিফ ভীষণ আনন্দ পাচ্ছে, পৈশাচিক আনন্দ। সে সিগারেট জ্বালায়। খুব আনন্দ হলে তার সিগারেট টানতে ইচ্ছে হয়। সিগারেট টানতে গিয়ে মাথায় আসে নৃশংস ইচ্ছা। নাক মুখ দিয়ে ধোঁয়া উঠছে সিগারেট দুই আঙুলের মধ্যে রেখে পদ্মজার বাম পায়ের তালুতে চেপে ধরে রাখে। পদ্মজা হাউমাউ করে কেঁদে ওঠে। হেমলতা দুই হাতে শক্ত করে মেয়েকে বুকের সাথে জড়িয়ে রাখেন। পদ্মজা কাঁদতে কাঁদতে বলল, আম্মা, তখন আমার খুব কষ্ট হচ্ছিল। আমার দমটা বেরিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমি বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছিল। আমি তোমাকে খুব ডেকেছি আম্মা, তুমি আসোনি। পদ্মজার কথাগুলো হেমলতার বুকে রক্তাক্ত করে দেয়। যেন 1971 সালের পাকিস্তানিদের নৃশংসতা নিজের চোখে তিনি দেখেছেন। পাকিস্তানিদের নিষ্ঠুরতা। হানিফ আর তার দেখা অত্যাচারী পাকিস্তানিদের মধ্যে কোনো তফাৎ নেই। হেমলতা নির্বাক, বাকরুদ্ধ। শুধু অনুভব হচ্ছে তার বুকে পড়ে আদরের পদ্মজা হাউমাউ করে কাঁদছে। সর্বাঙ্গ যেন কাঁপছে। হানিফকে ক্ষতবিক্ষত করে দিতে হাত নিষ্পিস করছে। সেই দিন একটুর জন্য পদ্মজা ধর্ষণ হয়নি। বাড়িতে সবাই ফিরে এসেছিল। পদ্মজা পুরা স্থানের যন্ত্রণা সহ্য করতে না পেরে অচেতন হয়। বাকিটুকু আর পদ্মজাকে বলতে হয়নি। হেমলতা জানেন। পদ্মজার গা কাঁপিয়ে জ্বর আসে। 21 দিন বিছানায় ছিল। এতদিনে হানিফ দেশ ছেড়ে চলে যায়। পদ্মজা ভয়ে লজ্জায় ঘটনাটি কাউকে বলেনি। পায়ের পোড়া দাগ দেখে হেমলতা প্রশ্ন করেছিল, পায়ে এমনভাবে পুড়লি কি করে? পদ্মজা সহজভাবে জবাব দিয়েছিল, চুলার কাছে গিয়েছিলাম। চুলার লাকড়ির আগায় পা লাগছিল।
কথাটি পদ্মজা সাজিয়ে রেখেছিল, সাথে অনেক যুক্তি, তাই মিথ্যা বলতে একটুও কাঁপেনি। পুরো ঘটনাটা পদ্মজার বুকে তাজা হয়ে আছে। এই ৬ বছরে লুকিয়ে কতবার কেঁদেছে সে। সবসময় চুপ করে এ কোথাও বসে থাকত। হেমলতা মেয়ের নিশ্চুপতা দেখে মাথা ঘামায়নি। কারণ পদ্মজা ছোট থেকেই চুপচাপ ছিল। কিন্তু আজ হেমলতা খুব আফসোস হচ্ছে। নিজেকে অপরাধী মনে হচ্ছে। তিনি ভেবেছিল তার ৩টা মেয়ে তার খোলা বইয়ের মতো, চাইলেই পড়া যায়। বিশেষ করে পদ্মজাকে বাড়ির পিছনে নদীর বুক দিয়ে তরতর করে বয়ে যাওয়া স্বচ্ছ টলটলে পানির মতো মনে হতো। তার জীবনে অস্বচ্ছ বলতে কিছুই নেই। সবাই সবই সাদামাটা, সহজ সরল। অথচ পদ্মজার জীবনে কত বড় দাগ জ্বলজ্বল করে জ্বলছে, কত ঘটনা লুকিয়ে ছিল। মেয়েরা কথা লুকিয়ে রাখার সীমাহীন ক্ষমতা নিয়ে জন্মায়, কথাটি নিজের মেয়ের ক্ষেত্রে মাথায়ই আসেনি। পদ্মজা শান্ত হয়ে হেমলতাকে বললেন, পাটা দেখি। পদ্মজা বাঁ পা বিছানায় তুলল। হেমলতা পদ্মজার পা কোলে নিয়ে পুরা দাগটা দেখেন মনোযোগ দিয়ে। রক্ত টগবগ করে ওঠে। রঞ্জে রঞ্জে হিংস্রতা যেন লুটোপুটি খাচ্ছে। এই পোড়া দাগ হানিফের রক্ত দিয়ে মুছব। কথাটা কত সহজ করে বলল হেমলতা। তবুও পদ্মজা কেঁপে উঠল। কি যেন ছিল কথাটিতে। শরীরের পশম দাঁড়িয়ে পড়ে। হেমলতা বারান্দায় রুম ছেড়ে বড় ঘরে ঢুকল। মিনিট কয়েক পর রামদা ছুরি নিয়ে উঠানে যান। উঠানের এক পাশে শক্ত পাথর আছে। ছুরিটি পাথরে ঘষতে থাকেন সাবধানে। ঘষতে ঘষতে ছুরিটি পাথরে গরম হয়ে আগুন স্ফীত দেখা যায়। মানে ধার হয়ে গেছে। পদ্মজা বারান্দা থেকে দেখল। অজানা আশঙ্কায় তার বুক কাঁপছে। হেমলতা বারান্দা পেরিয়ে রুমে ঢুকতে যাবে তখন পদ্মজা উৎকণ্ঠিত গলায় ডাকল, আম্মা। আন্নার চাচা এক মেয়ে নিখোঁজ শুনছিস তো বড়দের মুখে। সেই মেয়ের ধর্ষক হানিফ। আমার হাত সমানে কাঁপতাছে। আচ্ছা, যাই হোক। ধর্ষণের পর পুরো পুঁতে ফেলেছে। অলন্দপুরের এই একটা মানুষকে এতটা নৃশংস। আমি তখন ঢাকায় পড়তাম। বাড়ি এসে জানতে পারি ঘটনা। আম্মার অনুরোধ করে কান্নায় আমি সেদিন মুখ খুলিনি। এত বড় পাপ চেপে যায়, সেই শাস্তি আমি ধীরে ধীরে পাচ্ছিলাম। আজ পুরোপুরি পেয়ে গেলাম। আমার পাপের শাস্তি শেষ হয়েছে। হেমলতার কথা শেষ করে জায়গা ত্যাগ করলেন। কি ধারালো
প্রতিটি বাক্য হেমলতার মুখ দিয়ে যেন আগুনের স্ফুলিত বের হচ্ছে। পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে। আজকে এই পর্যন্তই। আসলে গল্পটা পড়ার সময় আমি খুব নার্ভাস। আর আমি ভয়েস দেওয়াতে এত দক্ষ না। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন।